বাজেটের আকার সামান্য ছোট করা হয়েছে এবং তার পাশাপাশি যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি সেখানেও কিছুটা কাটছাঁট করা হয়েছে এবং বাজেটের আকার নিয়ে অনেক আলাপও হয়েছে অনেক দিন থেকে। সেটার অন্যতম একটা কারণ হচ্ছে যে আমাদের যে চলমান অর্থনৈতিক সংকট, অর্থাৎ উচ্চ মূল্যস্ফীতি, তারপরে হচ্ছে বিনিয়োগে স্থবিরতা কিংবা কর্মসংস্থানের সমস্যা এবং সর্বোপরি আরেকটা হচ্ছে যে রাজস্ব আহরণের সমস্যা, অর্থাৎ কম রাজস্ব আহরণ। এই প্রেক্ষিতে বাজেটটা এগুলো বিবেচনা নিয়েই এই অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা বাজেটটাকে উপস্থাপন করেছেন বলে আমাদের কাছে মনে হয়। কিন্তু একদিক থেকে আবার দেখলে যে বাজেটের আকার কি খুব ছোট, সেটা যদি দেখেন যে আপনি যদি রাজস্বের দিকে তাকান, রাজস্বের গত অর্থ বছরে যে রাজস্বের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিল সেটার চাইতে কিন্তু কমিয়ে 5,18,000 কোটি টাকা রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিল এবং এটাকে এখন আগামী অর্থ বছরে 5,64,000 কোটি টাকা দেওয়া হয়েছে, যেটা কিনা লক্ষ্যমাত্রাটা 8.9%। সুতরাং এটা 8.9% অর্জন করাটা, প্রবৃদ্ধি অর্জন করাটাও কিন্তু একটা আমাদের যে ট্রেন্ড দেখি গত বহু বছর থেকে, সেই ট্রেন্ড দেখলে এটাও কিন্তু অনেক একটা বড়ই উল্লম্ফন বলা যায়। তো সেই দিক থেকে খুব ছোট যে বলা যাবে সেটাও না। আকার নিয়ে আরেকটা কথা যে বার্ষিক উন্নয়ন কর্মসূচির দিকে যদি আমরা তাকাই সেটাও একটা খুব গুরুত্বপূর্ণ। সেখানে চলতি অর্থ বছরের অর্থাৎ 2025 অর্থ বছরের তুলনায় 13.2% কমানো হয়েছে এবং সেখানে আমরা দেখি যে 15টা খাতের মধ্যে 14টা খাতেই কিন্তু কমানো হয়েছে। তবে এখানে একটা উল্লেখযোগ্য এবং চিন্তার বিষয় হচ্ছে যে 3টি খাত, শিক্ষা, স্বাস্থ্য এবং কৃষি, এই 3টাতে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে টাকার অঙ্কে বরাদ্দ কমানো হয়েছে। সেটা আমাদের কাছে একটু উদ্বেগজনক মনে হয়, কারণ আমরা শিক্ষা, স্বাস্থ্যতে বরাদ্দের কথা বাড়ানোর কথা সবসময় বলে এসেছি এবং কৃষি খাতে বিশেষ করে খাদ্য নিরাপত্তার দিক থেকে এখানে বরাদ্দ অনেক গুরুত্বপূর্ণ। আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে লক্ষণ, আমরা আগামীকাল বিস্তারিত আলাপ করব যে এই যে অবকাঠামোর কথা বলছি, ভৌত অবকাঠামো, বিশেষ করে যে দুটো খাত অর্থাৎ ট্রান্সপোর্ট, কমিউনিকেশন, বিদ্যুৎ, জ্বালানি, এগুলো কিন্তু বরাবরের মতোই উপরের দিকে আছে যুক্তিযুক্তভাবেই। আর আরেকটা বিষয় যে যদি আমরা রাজস্ব পদক্ষেপ দেখি, রাজস্ব, কারণ এই যে বাজেটের কার্যক্রমগুলি, উন্নয়ন কার্যক্রম এবং রেভিনিউ কার্যক্রম ইত্যাদির জন্য বিভিন্ন ধরনের রাজস্ব পদক্ষেপ যেগুলো নেওয়া হয়েছে, যেটা সকলের জন্য গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে কর কাঠামোর মধ্যে করের ক্ষেত্রে যে করমুক্ত আয়ের সীমা 3.5 লাখ অর্থাৎ 3.5 লাখ টাকা থেকে 3,75,000 টাকা করা হয়েছে। এটা একটা ভালো পদক্ষেপ, কিন্তু অনেক দিন থেকে প্রায় 3 বছরের মতো সময় ধরে মূল্যস্ফীতি কিন্তু 9% উপরে রয়েছে, 10-11% উঠে গেছে। সেই দিক থেকে যে খুব একটা উল্লম্ফন হয়েছে সেটা না। আমরা এটাও তবে এটা আমরা স্বাগত জানাচ্ছি এবং আরেকটি বিষয় হচ্ছে যে যারা জুলাই ওয়ারিয়র হিসাবে যারা অফিশিয়ালি নামভুক্ত, তালিকাভুক্ত হয়েছে, তাদের জন্য যে করমুক্ত আয়ের সীমা 5,25,000 টাকা করা হয়েছে, সেটাও আমরা ভালো পদক্ষেপ মনে করি। আরেকটা বিষয় হচ্ছে যে এই যে করের যে বিভিন্ন স্ল্যাবগুলি হয়েছে সেখানে পরিবর্তন করা হয়েছে, যে সেখান থেকে দেখা যাচ্ছে যে যারা নিম্ন মধ্যম আয়ের মধ্যে যারা পড়েছে তাদের কিন্তু এই করের প্রবৃত্তিটা, কর দেওয়ার হারটা কিন্তু তাদের ক্ষেত্রেই বেশি যেয়ে পড়বে। আবার যারা উচ্চ পর্যায়ের রয়েছে আয়ের, উচ্চ আয়ের, তাদের ক্ষেত্রে অনেক কম পড়বে। সেখানে একটা আমরা দেখছি যে একটা বৈষম্যর একটা চিত্র দেখা যাচ্ছে। আরেকটা পদক্ষেপ, অঞ্চল ভিত্তিক যে ন্যূনতম কর করা হয়েছে 5,000 টাকা করে, এখানে আমরা মনে করছি যে এখানে একটা ডিসপ্যারিটি, বৈষম্যর বিষয়টা রয়েছে। কারণ রাজধানী ঢাকা কিংবা অন্য আরেকটি জেলায় সব জায়গার সবাইকে এক করে দেখানো, এটা একটা, কারণ পাবলিক সার্ভিস কিংবা যে সরকারি সেবা সব জায়গায় সবাই কিন্তু সমানভাবে নেয় না, সেটা একটা পুনর্বিবেচনার সুযোগ রয়েছে বলে আমরা মনে করি। আরেকটা দেখা যাচ্ছে যে
শুল্কের ক্ষেত্রে যৌক্তিকরণ করা হয়েছে এবং আমদানি প্রতিস্থাপক শিল্পগুলো এখানে এটা যৌক্তিকীকরণ করতে যেয়ে হয়তো এই কিছু কিছু শিল্প তারা চাপে পড়তে পারে, কারণ যখন বিশেষ করে মূল্যস্ফীতি বেশি, কস্ট অফ ডুইং বিজনেস বেশি, এটাকে শুল্কের যৌক্তিকীকরণ করতেই হবে। কারণ আপনারা জানেন যে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে বেরিয়ে যাবে, আস্তে আস্তে আমাদের কিন্তু ট্যারিফ রেশনালাইজেশন, ট্যারিফ কমানো এগুলোর দিকে নজর দিতে হবে। কিন্তু এটার মোকাবেলা করার জন্য যে এই যে প্রতিঘাতটা আসবে সেটার জন্য এই কস্ট অফ ডুইং বিজনেসের ক্ষেত্রে বিদ্যুৎ জ্বালানি সাশ্রয়ী মূল্যে কিংবা ঋণ পাওয়ার ক্ষেত্রে সাশ্রয়ী কিংবা আমলাতান্ত্রিক জটিলতা এগুলি কমিয়ে কস্ট অফ ডুইং বিজনেস কমানোর উদ্যোগ নিতে হবে। আর আরেকটা আমাদের কাছে একটু আশ্চর্য লাগছে, সেটা হচ্ছে যে এই আপনার যে মিডিয়াম টার্ম ম্যাক্রো ইকোনমিক পলিসি স্টেটমেন্ট, সেইখানে লক্ষ্যমাত্রা দেওয়া আছে যে রেভিনিউ রাজস্ব জিডিপি রেশিও, এইটা 2035 সালে, অনেক আজকে থেকে 10 বছর পর 2035 সালে 10.5% বাড়বে, এটা লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে। এটা অত্যন্ত কম, কারণ এখন যেটা এই আগামী অর্থ বছরের সেটার হচ্ছে 9%। রাজস্ব জিডিপির হার যদি দেখেন সেটা হচ্ছে 9% জিডিপির অনুপাতে। আর 10 বছর পরে যে মাত্র 1.5% বাড়বে, এটা কেমন লক্ষ্যমাত্রা? এই তখন তো আমরা উন্নয়নশীল দেশ হয়ে যাব। তো এইখানে আমরা দেখছি যে একটা আকাঙ্ক্ষার নিম্নগামিতা, এত কম আকাঙ্ক্ষা নিয়ে আমরা কিভাবে প্রবৃদ্ধি অর্জন করব। আরেকটা, সেজন্যই আমরা বলছি যে সম্পদ আহরণের ক্ষেত্রে এখানে খুব একটা আমরা অ্যাম্বিশন দেখতে পাচ্ছি না। আর কিছু কিছু খাতের কথা আমি বলেছি, শিক্ষা স্বাস্থ্য, আর কিছু ভালো উদ্যোগ যেমন নেওয়া হয়েছে, যেমন ধরেন বিনিয়োগের ক্ষেত্রে যে ই কমার্সের সুযোগ সুবিধা এবং বিশেষ করে ই কমার্সটাকে একটা ফর্মাল সেক্টরে আনা, এখানে সেটা করের আওতায় আনার কথা, এবং বিনিয়োগের ক্ষেত্রে বিশেষ করে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের অধীনে যে 5040 কোটি টাকার একটা ফান্ড গঠন করা হয়েছে, সেটা একটা ভালো পদক্ষেপ। কিন্তু আমরা মনে করি যে আগেও এই পিপিপি মডেলের উদ্যোগ নেওয়া হয়েছিল, সেগুলো কিন্তু খুব একটা আগায় না। এখানে সরকারি ক্ষেত্রে অনেক সময় দেখা যায় আমলাতান্ত্রিক জটিলতা, একটু পিছিয়ে পড়ার, প্রাইভেট সেক্টর আবার খুব দ্রুত আগাতে চায়, দুটোর মধ্যে কিন্তু প্রাইভেট সেক্টরের তালের সাথে, স্পিডের সাথে তাল মিলিয়ে চলতে হবে, এটি একটি বিষয়। আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে যে এটা এই অর্থটার ব্যবহার যাতে সর্বোচ্চ পর্যায়ে হয়। নারী উদ্যোক্তাদের জন্য 1000 কোটি টাকার যে ফান্ড করা হয়েছে, সেটাও আমরা স্বাগত জানাচ্ছি। একটি বিষয় খুবই এটা খুবই আলোচিত এবং ডিবেটেড, সেটা হচ্ছে কালো টাকার একটা এই সুযোগটা এখানে রয়ে গেছে, যদিও এখানে রেট বাড়ানো হয়েছে। কিন্তু আমরা আগেও বলেছি কালো টাকার ব্যাপারে আমাদের অবস্থান হচ্ছে যে এই কালো টাকার সুযোগ দিয়ে কিন্তু যারা নৈতিকভাবে প্রতি বছর তারা স্বচ্ছ আয় করে স্বচ্ছতার সাথে জবাবদিহিতার সাথে কর দিয়ে থাকেন, তাদের প্রতি একটা নৈতিক একটা আঘাত বলবো। কারণ তাদেরকে মোরালি একটা ডিসকারেজ করা হয় কিংবা মোরালি ডিমোরালাইজ করা হয়। তো এইটা দুটো জিনিস প্যারালালি চলতে পারে না, কারণ এগুলো করে কিন্তু আগে আরও ছিল যে করের হারটাও কম রাখা হতো, এখন করের হার কম বেশি রাখা হয়েছে, কিন্তু তারপরেও আমাদের প্রশ্ন রয়ে গেছে যে এটা থেকে খুব একটা হয় না, আদায় হয় না। যদি এটা থেকে সত্যিকারভাবে আদায় করার ইচ্ছা থাকে, তাহলে কিন্তু খুব ড্রাইভ দিতে হবে, খুব প্রোঅ্যাক্টিভলি পদক্ষেপ নিতে হবে, যাতে কিনা সত্যিকার অর্থে এটা আদায় করা যায় এবং এটাকে একবার দুবার সুযোগ দিয়ে চিরতরে বন্ধ করে দেওয়া উচিত। আর আরেকটি বিষয়, যে উচ্চ মূল্যস্ফীতির সময়ে কর রেয়াত কিংবা করের হার কমানো বিভিন্ন জায়গা থেকে, সেটার পাশাপাশি আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে সামাজিক নিরাপত্তার কর্মসূচির আওতা এবং পরিমাণ বাড়ানো। তো আমরা দেখেছি যে সামাজিক নিরাপত্তার অধীনে অনেকগুলো কর্মসূচি প্যারালালি চলতো, 140টার মতো, সেগুলোকে কমিয়ে এখন 95টা করা হয়েছে এবং সেখানে একটু অর্থ বরাদ্দ কম করা হয়েছে, কমও আছে, খুব কম না, কিন্তু বাজেটের তুলনায় এটা 14.7% এবং মোট বাজেটের 1,16,000 কোটি টাকার মতো। কিন্তু এখানে যেটা আমরা আগেও বলেছি, বারবার বলেছি, সেটা হচ্ছে যে এখানে কতগুলি কম্পোনেন্ট যুক্ত করা হয় যেগুলোকে সামাজিক নিরাপত্তা কিংবা সামাজিক সুরক্ষার অধীনে দেওয়া যুক্তিযুক্ত নয়, কারণ এটা একেবারেই অতি দরিদ্র মার্জিনালাইজ জনগোষ্ঠীর জন্য। কিন্তু এখানে কি যুক্ত করা হয়? সরকারি কর্মচারীদের
পেনশন সেখানে আছে 35,282 কোটি টাকা, কৃষি ভর্তুকি আছে 17,000 কোটি টাকা। এখন এই দুটো মিলে যে 52,000 কোটি টাকার বেশি হয়, সেটা বাদ দিলে কিন্তু রয়ে যায় 64,000 কোটি টাকার মতো, সেটা অনেকখানি কমে আসে। সুতরাং এগুলো বাদ দিয়ে যে নেট সামাজিক নিরাপত্তা কর্মসূচি সেইটাকে দেখাতে হবে, সেটা দেখে তারপরে তুলনা করা যেতে পারে যে আসলেই দরিদ্র জনগোষ্ঠীর জন্য কি করা হলো। তো আমি সামগ্রিকভাবে এটাই বলতে চাই আমাদের পক্ষ থেকে যে কিছু কিছু পদক্ষেপ ভালো নেওয়া হয়েছে বিচ্ছিন্নভাবে, কিন্তু দেখা যাচ্ছে যে পুরো একটা হোলিস্টিক ভাবে কাঠামোগত পরিবর্তন সেটা লক্ষ্য করা যাচ্ছে না। মনে হচ্ছে যে একই কাঠামোর মধ্যে এখানে একটু বেশি ওখানে একটু কম এরকম করে নেওয়া হয়েছে, এবং যে মূল বিষয়টা যে দর্শন বাজেটের, যে এখানে বৈষম্যবিহীন এর কথা, সমাজের কথা বলা হয়েছে, সেইটার প্রেক্ষিতে সেটা উদ্দেশ্যটার সাথে বাস্তবে যে পদক্ষেপগুলি নেওয়া হয়েছে সব ক্ষেত্রে সেটা সাযুজ্যপূর্ণ হয় নাই।